সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি ও পুঁজিবাজার নিয়ে আমাদের প্রতি কার্যদিবসের আয়োজন ব্যবসা পাতে সারাদিনে। সাথে আছে আমি মহিউদ্দিন ফরহাদ। আর শুরুতে দেখবো এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকগুলোর সবশেষ অবস্থাটি কেমন রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ইন্ডেক্সের পরিবর্তনটুকু আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম একটা পর্যায়ে বলতে প্রায় 11:30 পর্যন্ত একটানাই ইন্ডেক্সটি বেড়েছিল এবং সেটির পজিশনটুকু আমরা দেখেছিলাম 4,665 পয়েন্ট পর্যন্ত উঠতে। কিন্তু সেখান থেকে এই মুহূর্তে চিত্রটি একেবারে ভিন্ন। উঠাটা যেরকম ছিল, নামার ক্ষেত্রে অবশ্য কিছুটা স্লোলি নেমেছে, যদিও এখনো পজিটিভ রয়েছে 17.51 পয়েন্ট, অর্থাৎ 4,633 পয়েন্টে প্রধান সূচকটি অবস্থান করছেন। বাকি দুটি ইন্ডেক্সের চিত্র যদি একটু দেখি, DAX 30 এর ক্ষেত্রে কার্ভটুকু প্রায় একই রকম DAX এর মতোই, তবে এটি এখন পর্যন্ত পজিটিভ রয়েছে 2.20 পয়েন্ট, 1,700 পয়েন্ট অবস্থান করছে। এটি আজকে সর্বোচ্চ 1,717 পয়েন্ট পর্যন্ত উঠেছিল। আর সরিয়া ভিত্তিক যে সূচকটি রয়েছে সেটি এই মুহূর্তে নেতিবাচক চিত্র, আমরা নেগেটিভ ট্রেন্ডটুকু দেখতে পাচ্ছি। শুরুতে ইন্ডেক্সটি 1,041 পয়েন্ট পর্যন্ত উঠেছিল, কিন্তু এই মুহূর্তে এটি 2.85 পয়েন্টের মতো আগের দিনের তুলনায় হারিয়েছে 1,031 পয়েন্ট অবস্থান করছেন। মোট লেনদেন দেখতে পাচ্ছি 220 কোটি টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের ইতিমধ্যে ট্রানজাকশন হয়েছে। অ্যাডভান্স ডিক্লাইনগুলোর ক্ষেত্রে 157টি দর বাড়ার তালিকা রয়েছে, দর হারিয়েছে 89টি কোম্পানি। শুধুমাত্র ইকুইটিগুলোর ক্ষেত্রে 129টি দর বেড়েছে আর দর হারিয়েছে 94টি। আর মিউচুয়াল ফান্ডের ট্রানজাকশন সকালের দিকে খুব একটা ছিল না, কিন্তু তারপরেই আমরা দেখেছি অনেকগুলো মিউচুয়াল ফান্ডেরও আজকে ট্রানজাকশন হয়েছে এবং তার মধ্যে 26টি দর বেড়েছে, দর হারার তালিকা রয়েছে 3টি মিউচুয়াল ফান্ডের ইউনিট। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে BIZ লিখে স্পেস দিন, এরপর নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো ফোন অপারেটর থেকে। পুঁজিবাজার সংক্রান্ত আলোচনায় আজ আমাদের সাথে আছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ। কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে একটু ব্যাংকিং সেক্টর নিয়ে আলাপ করবো, বিশেষ করে আপনারা লিস্টেড 2007-এ ঢাকার বাজারে এবং চট্টগ্রামের বাজারে 2007 সালে ঢাকার স্টক এক্সচেঞ্জ অর্থাৎ পুঁজিবাজার থেকে ক্যাপিটাল রেজ করেছেন এবং তারপর থেকে বিজনেস করে যাচ্ছেন। তারপর আমরা দেখলাম যে 2008-এ এসে আপনারা রাইট শেয়ারের মাধ্যমে সেখানেও কিছুটা ক্যাপিটাল রেজ করেছেন এক বছরের মাথায়। সম্প্রতি আপনাদের রাইটের একটি সময় চলছে এবং আপনারা এখন 1:2 হারে রাইট ছেড়েছেন এবং এটির উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ফান্ড রেজ করবেন। এবং আমি একটু জানতে চাবো যে এখন আবার রাইট ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রয়োজনটি কেন হলো আপনাদের? মূলত ক্যাপিটাল প্রয়োজন হয় ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা মেনটেন করার জন্য, যেটা একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট যে আমাদের বুকে যত অ্যাসেট আছে সেই অ্যাসেটের রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা সার্টেন পার্সেন্টেজ, যেটা বাজেল 2 অনুযায়ী 10%, সেটা আমাদের মেনটেন করতে হয়। বুক গ্রোথের জন্য আমাদের ক্যাপিটালটা রেইজ করতে হয়। ক্যাপিটাল হচ্ছে যে কোনো একটা ব্যাংকের জন্য কিন্তু এটা একটা স্বাস্থ্যের একটা সূচক বলতে পারেন। তো আমরা যখন ক্যাপিটাল এই বছর আবার রেইজ করছি, এটা মূলত দুটো কারণে। একটা হচ্ছে যে আমরা গ্রোথের দিকে, আমাদের অ্যাসেট গ্রোথের দিকে আমরা নজর দিচ্ছি। আপনারা যেটা দেখেছেন গত বছরে এবং তার আগের বছরেও কিন্তু ব্যাংকিং সেক্টরে অ্যাসেট গ্রোথ খুব একটা হয় নাই। মার্কেটটা আপনার যথেষ্ট সহযোগী ছিল না বিভিন্ন কারণে, যে কারণে আমাদের অ্যাসেট গ্রোথ ওইভাবে হয় নাই। বাট আমরা এই বছর থেকে এবং সামনের বছরগুলোতে আমরা অ্যাসেট অনেক বাড়াবো বলে আমরা লক্ষ্য স্থির করেছি এবং সেই কারণেই প্রয়োজনীয় মূলধন পর্যাপ্ততা রাখার জন্য আমাদের মূলধনের প্রয়োজন ছিল। এর বাইরে আরেকটা জিনিস আছে যে রেগুলেটরি এনভায়রনমেন্টে একটা নতুন চেঞ্জ আসবে সামনে, যেটা আপনার বাজেল 2 থেকে বাজেল 3-তে রিকোয়ারমেন্টটা মুভ করবে এবং তখন কিন্তু ক্যাপিটালের প্রয়োজনীয়তাটা আরও বাড়বে। সো আমরা আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তার মানে বাজেল 3 ইমপ্লিমেন্টেশনের জন্য আপনারা প্রিপেয়ার্ড হচ্ছেন এবং আমাদের অ্যাসেট গ্রোথ, যেটা আমাদের সামনের বছরগুলোতে, এই বছর বা আগামী বছর যে আমরা অ্যাসেট গ্রোথ প্রজেক্ট করছি, এই দুটোকেই সাপোর্ট করার জন্য আমরা ক্যাপিটালটা রেজ করছি। এক্ষেত্রে আমি একটু আনতে চাই, বিশেষ করে যারা পুঁজিবাজারের শেয়ার হোল্ডার, আপনাদের শেয়ার হোল্ডার বিশেষ করে, এবং সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা আসলে অনেকদিন ধরে ওয়েট করছে এবং ব্যাংকিং সেক্টরে অনেকদিন এই যে টার্মোইলের পরে আমরা দেখলাম যে যখন পতনটা হলো, তারপরে ব্যাংকিং সেক্টরে অনেকেই শেয়ার হোল্ডার ছিলেন এবং সেখান থেকে তারা বের হতে পারেননি। এখন আপনারা যে বিষয়টি আপনারা করছেন, রাইট ইস্যুর মাধ্যমে আবার ফান্ড রেজ করছেন, সেই ক্ষেত্রে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে তারা আসলে কি পাবে বা কি ধরনের তাদের জন্য নিউজ রয়েছে? ওকে, ইনভেস্টররা আপনার দু ধরনের রিটার্ন আশা করে সাধারণত শেয়ার মার্কেট থেকে। একটা হচ্ছে ডিভিডেন্ড রিটার্ন আর একটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন রিটার্ন। দুটো রিটার্নের সমন্বয়েই একজন শেয়ার হোল্ডার তার আলটিমেটলি উনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে কি রিটার্ন পাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করেন।
আমরা প্রতি বছর একটা কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে আসছি। আপনি যদি আমাদের রেকর্ডটা দেখেন তাহলে দেখবেন যে আমরা বিগত কয়েক বছর থেকে 30% অথবা 20% এর মধ্যে আমরা ডিভিডেন্ড প্রদান করে আসছি। শুধু 2012 সালে এটাও একটা রেগুলেটরি কারণে যখন আমাদের প্রফেশনাল রিকোয়ারমেন্টটা চেঞ্জ হলো, এন্টায়ার ব্যাংকিং সেক্টরে আপনার প্রফিটেবিলিটি কমে গিয়েছিল প্রফেশনাল রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার কারণে। তো 2012 সালে আমরা 15% ডিভিডেন্ড দিয়েছিলাম। আমরা এবছরও যেমন 10% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড দিচ্ছি। এবং সেই সঙ্গে আপনি যদি ব্র্যাক ব্যাংকের স্টক মার্কেট দেখেন তাহলে এটা মোটামুটি একটা স্টেবল প্রাইসে আছে। ভবিষ্যতে যখন গ্রো করবে ব্যাংক, আমরা যে কারণে ক্যাপিটালটা রেজ করছি এটার অর্থই হচ্ছে যে আমাদের ব্যাংক তার অ্যাসেট গ্রো করবে এবং তার প্রফিটেবিলিটি গ্রো করবে। এটার সঙ্গে যে ইম্প্যাক্টটা মার্কেটে আসা উচিত সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এটার একটা প্রতিফলন হওয়া উচিত শেয়ার প্রাইসে। সো সেই দুটো দিক থেকে যদি আমরা দেখি, ভবিষ্যতেও আমরা তাদের জন্য ডিভিডেন্ডটা কনসিস্টেন্ট রেটে রাখার চেষ্টা করব এবং একই সঙ্গে তারা ক্যাপিটাল গেইন পেতে পারেন আমাদের স্টক থেকে। একটা অভিযোগ বিনিয়োগকারীর পক্ষ থেকে এবং সব সেক্টর থেকে করা হয়, ব্যাংকগুলোর যে পরিমাণ ইনভেস্টমেন্ট করার কথা, অন্তত যতটুকু আপনাদের ধরাবাঁধা নিয়ম আছে, আমরা কয়েকদিন আগেও দেখেছি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ছিল, সেক্ষেত্রে আপনাদের সবকিছু মিলিয়ে রিটার্ন আর্নিং থেকে এবং আপনাদের সাবসিডিয়ারি রয়েছে 50% বেশি করতে পারবেন না। এক্স্যাক্টলি আপনারা সেটুকু নাকি করছেন না? আসলে এক্স্যাক্টলি আপনাদের কি অবস্থা? আমাদের ব্র্যাক ব্যাংকের কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের নতুন যে রেগুলেশনটা এসছে, যেখানে বলা হয়েছে যে কনসলিডেটেড বেসিসে ক্যাপিটালের 50% আপনার ইনভেস্টেড থাকবে এবং যাদের এটা নেই তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে সময়ের মধ্যে এটাকে 50%-এর নিচে আসতে হবে। এর আগের যে রেগুলেশনটা ছিল সেটা ছিল এককভাবে ব্যাংকের ক্ষেত্রে 25%। বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা 25%-এর বেশি ছিল। বিগত কয়েক বছরে আপনারা দেখেছেন যে এটা বেশি থাকার কারণেই সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক একটা নিয়ম করে দিয়েছিল যে ইন্ডিভিজুয়াল বেসিসে ব্যাংকগুলো 25% অফ দেয়ার ক্যাপিটাল এটা ইনভেস্ট করতে পারবে এবং যাদের এর চেয়ে বেশি আছে তারা পর্যায়ক্রমে এটাকে নামিয়ে নিয়ে আসবে। অতি সম্প্রতি যে নিয়মটা এসছে বা সার্কুলারটা এসছে সেখানে বলা হচ্ছে এটা কনসলিডেটেড বেসিসে করতে হবে। তো যাদের আপনার স্টক ব্রোকারেজ ফার্ম আছে যেসব ব্যাংকের এবং ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, তারা যে অংশটা ইনভেস্ট করছে প্লাস ব্যাংক যে অংশটা ইনভেস্ট করছে, দুটো মিলিয়ে কিন্তু এখন ব্যাংকের ওভারঅল ক্যাপিটাল যেটা আছে তার 50-50%-এর বেশি যেতে পারবে না। আমার মনে হয় বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রেই এখনও ওটা 50%-এর বেশি আছে। আমাদেরটা আছে খুব কাছাকাছি, একটু বেশি, যেটা আমরা যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের সেই নিয়মের মধ্যে চলে আসবে বলে আমরা মনে করি। নিয়মের মধ্যে আপনারা চলে আসবেন। এখানে আরেকটি বিষয় আমরা দেখি যে এই সার্কুলারটুকুর কারণে আপনাদের যারা সাবসিডিয়ারি অর্গানাইজেশন রয়েছে, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের যে ইউনিটি রয়েছে, তাদের সক্ষমতাটা কিছুটা সীমা মধ্যে চলে আসলো তাদের ফান্ড রেজিং বা তাদের বিজনেসের ক্ষেত্রে। এক্ষেত্রে অন্য কি সোর্স আপনাদের প্যারেন্ট কোম্পানি থেকে আপনাদের কি থাকছে যে তাদের বিজনেসটাকে ডাইমেনশন করার জন্য? যেহেতু নিয়মটা এসছে যে কনসলিডেটেড বেসিসে দেখতে হবে, তার মানে আপনার যতগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে প্লাস দ্য প্যারেন্ট কোম্পানি, এরা সম্মিলিতভাবে কতটুকু ইনভেস্ট করছে সেই লিমিটটা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এটা সমন্বয় করেই আপনার ইনভেস্টমেন্টটা করতে হবে। ফান্ড যদি শর্টেজ হয়ে থাকে সেটা তো আপনার ইনভেস্টমেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ হাউস যারা আছে তারা কিন্তু নিজেরা মার্কেট থেকে ফান্ড নিতে পারে। এটা আপনার ইন্টার ব্যাংক মার্কেট থেকে তারা লোন নিতে পারে অন্য ব্যাংক থেকেও, অথবা প্যারেন্টের কাছ থেকেও নিতে পারে। কিন্তু প্যারেন্টের কাছ থেকে নিলে তখন অটোমেটিক্যালি সেটা আবার সেই টোটাল কনসলিডেটেড বেসিসে যে ইনভেস্টমেন্ট আছে সেটার মধ্যে চলে আসবে। সো অবশ্যই এটার কারণে একটা আপনার রেস্ট্রিকশন তো এসছে এবং রেস্ট্রিকশনটা দেওয়াটাই তো উদ্দেশ্য ছিল রেগুলেশনটার বা সার্কুলারটার, যে যাতে টোটাল ইনভেস্টমেন্ট যখন দেখা হচ্ছে একটা প্যারেন্ট কোম্পানি এবং তার সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ একটি কোম্পানি এবং যার শেয়ার হোল্ডাররা মোটামুটি কমন, তাদের ক্ষেত্রে টোটাল ক্যাপিটাল মার্কেটের যে ঝুঁকি সেই ঝুঁকিটাকে একটা সার্টেন অ্যামাউন্টের মধ্যে রাখার কারণেই এই নিয়মটা দেওয়া হয়েছে। সো কিছু রেস্ট্রিকশন তো অবশ্যই তারা ফেস করবে। এক্ষেত্রে তাদের সক্ষমতাটা কি কমে যাচ্ছে না বাড়ছে বা একই জায়গায় থাকছে? আপনার কাছে কি অবজারভেশনটা কি মনে হচ্ছে আপনাদের যারা বিশেষ করে সাবসিডিয়ারি যে মার্চেন্ট ব্যাংক রয়েছে যারা একেবারে স্টক মার্কেট নিয়ে কাজ করছেন? যেহেতু আপনার বেশিরভাগ কনসলিডেটেড ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই অ্যামাউন্টটা 50%-এর বেশি আছে, তার মানে টোটাল ইনভেস্টমেন্ট তো অবশ্যই কনসলিডেটেড বেসিসেই আপনার কমিয়ে নিয়ে আসতে হবে পর্যায়ক্রমে। তার মানে মেজরিটির বলছেন যে বেশি আছে এবং সেখান থেকে এখানে কমিয়ে আনতে হবে। আমি আরো কয়েকটি কিউরি রয়েছে, আমি বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়গুলো একটু জানবো। বিশেষ করে
এই আমরা মার্কেটের 10-এ যেরকম ব্যাংকের একটা বুমিং দেখেছি, আমরা ব্যাংকগুলো বেশিরভাগই আপনারা আর্নিং করেছেন স্টক মার্কেট থেকে, বাট এখন মার্কেটের দুর্দশা, আপনারাও মার্কেটে আসছেন না। এই অভিযোগের ভিত্তিটি আপনি একটু মূল্যায়ন করবেন যে আপনারা কেন এখন মার্কেটে যাচ্ছেন না কেন। একটু বিরতি নিয়ে আসি, বিরতির পরে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সাথে থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরেকবার ব্যবসা পাতে সারাদিনে। বিরতির আগে পুঁজিবাজার সংক্রান্ত এবং ব্যাংকিং সেক্টর খাত নিয়ে বলছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ। আবারও ফিরছি আলোচনায়। বিরতির আগে আমি একটি বিষয় জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে আমরা 10, 9 এবং কি শেষ সময় পর্যন্ত ব্যাংকগুলোর হিউজ ইনকাম দেখেছি এবং একমাত্র ক্যাপিটাল মার্কেটের ইনভলভমেন্টসের কারণেই আমরা দেখেছি। এখন ব্যাংকগুলো সেখান থেকে খুব ভালো একটা ইনকাম করতে পারেন, কিন্তু পুঁজিবাজারও খারাপ, সিনারিও খারাপ এবং ওভারঅল ইকোনমিতে সেখান থেকে আপনাদের রিকভারির চেষ্টা কি, এবং আসলেই কতটুকু রিকভার করতে পেরেছেন বা কি অবস্থায় রয়েছে? কারণ পলিটিক্যাল টার্মোইল কয়েকদিন আগেই গেল। 2010-এ যে ব্যাংকের আর্নিংটা ছিল তার মধ্যে আমরাও লক্ষ্য করেছি যে একটা বড় অংশ ছিল পুঁজিবাজার থেকে আসা। কারণ তখন যে নিয়মটি ছিল যে ব্যাংকগুলো তাদের লায়াবিলিটির একটা সার্টেন পার্সেন্টেজ পুঁজিবাজারে ইনভেস্ট করতে পারবে, যেটা এখন চেঞ্জ হয়েছে, যেটা এখন করা হয়েছে ক্যাপিটালের সঙ্গে লিঙ্ক করে। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে ক্যাপিটালটাই হচ্ছে কিন্তু একটা ব্যাংকের স্বাস্থ্যের একটা সূচক, এবং ঝুঁকি যেটা আমি নিচ্ছি সেই ঝুঁকিটা কিন্তু সবসময় ক্যাপিটালের সঙ্গে লিঙ্ক হওয়া উচিত। তো এই নতুন রেগুলেশনের কারণে ব্যাংকগুলো ইনভেস্ট করার যে যে সক্ষমতা সেটা কিন্তু কমে এসছে। বাট যেটা এর আগেও আমি বলেছিলাম যে এখনও তাদের ইনভেস্টমেন্টটা আছে। পুঁজিবাজারে যে আপনার টার্নওভার এখন অনেক কমে গেছে, যে কারণে হয়তো টার্নওভারটা ব্যাংকের ক্ষেত্রেও ব্যাংকের ইনভেস্টমেন্ট যেটুকু আছে সেটারও টার্নওভার খুব একটা বেশি হচ্ছে না। পুঁজিবাজার থেকে ব্যাংকের যে আয় সেটা কিন্তু সবসময় একটা সীমিতভাবেই থাকবে। ব্যাংকের মূল যে কাজ সেটা হচ্ছে যে ডিপোজিট এবং লেন্ডিং, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনার ইনভেস্ট করে সেইখান থেকে আয় নিয়ে আসাটাই কিন্তু ব্যাংকের মূল কাজ। সো এখন 2010 সালের পর থেকে যেটা কমে গেছে, আমাদের ব্যাংকগুলোর কাজ হচ্ছে মূলত যে তাদের যে মূল ব্যাংকিং কার্যক্রম সেই ব্যাংকিং কার্যক্রমের আর্নিংটা বাড়াতে হবে। সো সেটা করতে গেলে এগেইন প্রসঙ্গক্রমে এসে যায় যে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনটু ডিফারেন্ট অর্গানাইজেশনস, এগুলো আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা বাড়তে হবে। আমরা আশা করছিলাম যে এই বছর আমাদের ন্যাশনাল ইলেকশনের পরপরই এই আস্থাটা মানুষের ফিরে আসবে। গত বছর আমরা অনেক পলিটিক্যাল টার্মোইল দেখেছি, যে কারণে ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে আমরা আশা করেছিলাম যে জানুয়ারির পরই আমাদের এই মার্কেটে আস্থাটা ফিরে আসবে এবং ইনভেস্টমেন্ট আমরা অনেক দেখতে পারবো। আমরা এখনো ওই পরিমাণ ইনভেস্টমেন্ট বা দেখতে পাচ্ছি না, এখনো বাজারে ওই পরিমাণ আস্থা ফিরে আসে নাই, আমরা দেখতে পাচ্ছি না। বাট যত দ্রুত সেই আস্থাটা ফিরে আসে, যত দ্রুত আমাদের এন্টারপ্রেনাররা তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করা শুরু করবেন, তত দ্রুতই কিন্তু এই রিকভারিটা চলে আসবে। এবং ব্যাংকগুলোর এখন যেমন তাদের কিছুটা নির্ভরশীলতা পুঁজিবাজার থেকে কমিয়ে ফেলেছে, এটাকে কম রেখেও কিন্তু তারা তাদের শেয়ার হোল্ডারদের জন্য ভালো ডিভিডেন্ড দিতে পারবেন যদি ব্যাংকিং কার্যক্রমটাকে বাড়ানো যায়, সামনের দিকে বাড়ানো যায়। আমি এখানে আপনি ব্যাংকিং কার্যক্রমের কথা বলছেন, আমরা জানি যে অনেক আলোচিত বিষয় হয়ে গেছে, ব্যাংকগুলোতে হিউজ লিকুইডিটি পড়ে আছে, আইডল মানি পড়ে আছে, এবং আইডল মানিগুলো আপনারা জায়গা পাচ্ছেন না, কোথায় কোথায় ইনভেস্ট করবেন এরকম জায়গাগুলো পাচ্ছেন না। সেই যেহেতু আপনিও বলছেন যে খুব একটা বড় ধরনের চেঞ্জ হয়নি, কেন মনে হচ্ছে এই ধরনের চেঞ্জগুলো এখনো আসছেন? যেহেতু পলিটিক্যাল অনেকটাই আমরা স্টেবল মনে করছি, এন্টারপ্রেনাররা আসছেন না কেন বলে মনে হয় আপনার কাছে? এটা মূলত আমার কাছে এখনো মনে হয় যেটা আস্থাটা এখনো পুরোপুরি ফিরে আসে নাই। অনেকেই হয়তো এখনো সন্দিহান থাকতে পারেন যে এই স্থিতিশীলতা যেটা আমরা দেখছি সেটা কতদিন পর্যন্ত থাকবে বা এটা পুরো সময়টা থাকছে কিনা। যতটা সময় একটুখানি সময় পার হচ্ছে এবং আমার ধারণা যেহেতু স্টেবল একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে আমাদের যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তারা আছেন, তাদের আস্থাটা ফিরে আসবে এবং তারা হয়তো এখন একটু কশাস আছেন যে অবশ্যই তারা চাচ্ছেন যে তারা যেটাতে ইনভেস্ট করবেন সেখান থেকে যেন তারাও প্রয়োজনীয় রিটার্ন পান। তো যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, আমার ধারণা খুব শীঘ্রই এই আস্থাটা ফিরে আসবে এবং আমরাও হয়তো অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক গতিশীলতা দেখতে পাবো। যদি এই জায়গাটিতে খুব একটা স্বাভাবিক অবস্থা এখনো তৈরি না হয়, আমরাও জানি যে বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগেও একটা সার্কুলার দিয়েছে এবং তারাও বলেছে যে প্রভিশনিং আপনাদের যতটুকু করার কথা ছিল সেই প্রভিশনগুলো আপনারা করতে হয়নি, আপনারা কিছুটা ছাড় পেয়েছেন। এরকম ছাড় দিয়ে আসলে কতটুকু আর্নিং দেখাবেন, কতটুকু ইনকাম দেখানো পসিবল, সেখান থেকে বের হওয়ার জায়গাটিকে আপনারা কি তৈরি করছেন? আমি জানতে চাচ্ছি প্রোডাক্ট
প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ডাইভার্সিফিকেশন আছে কিনা? কারণ সবাই ল্যান্ডিং করছে, সবাই জেনারেল ব্যাংকিং করছে, ডিপোজিট কালেক্ট করছে। দুটো দিক আছে, একটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর কথা যেটা বলছি, যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে একমাত্র আবার আপনার ব্যাংকের আয় যেটা সেই আয় বাড়ানো সম্ভব। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত উদ্যোক্তারা ইনভেস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকের পক্ষেও সেই ইনভেস্টমেন্টটা করা সম্ভব হচ্ছে না। এবং লিকুইডিটি যেটা আপনি দেখছেন সেটা কিন্তু মূলত সেই কারণেই হচ্ছে যে আস্থাটা যখন বাড়বে তখন ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে এবং লিকুইডিটি তখন অটোমেটিক্যালি কিন্তু কমে আসবে বা একটা সহনীয় পর্যায়ে আসবে। এখন এক্সেস লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি, তার কারণটা হচ্ছে যে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুযোগ এখনো তৈরি হয় নাই বা সেই আস্থাটা এখনো পুরোপুরি ফিরে আসে নাই। ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা করা আছে, অফকোর্স আপনার ডাইভার্সিফিকেশন অফ বিজনেস একটা অত্যন্ত জরুরি জিনিস। আমি যদি ব্র্যাক ব্যাংকের কথা বলি, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা এখানে এসএমই ব্যাংকিং করি এবং এসএমই ব্যাংকিং আমাদের ব্যবসার একটা অনেক বড় অংশ। আমরা রাফলি অ্যাবাউট 50% অফ আর অ্যাসেটস রাখি এসএমইতে এবং বাকিটা থাকে আমাদের কর্পোরেট এবং রিটেল পার্টে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিন্তু কর্পোরেট ব্যাংকিংয়ে এবং রিটেল ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট হয়েছে, যেটা এসএমই সেক্টরে, যেহেতু এসএমইগুলো আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং রাজধানী শহর বা বন্দর নগরীতে যে ধরনের আমরা ইম্প্যাক্ট দেখি সেই ইম্প্যাক্টগুলো কিন্তু গ্রামেগঞ্জে অতটা পরিলক্ষিত হয় না। এবং যেহেতু এসএমইগুলো আপনার বেসিক নিডসগুলো নিয়েই কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইম্প্যাক্টটা অনেক কম, যদিও সেই ক্ষেত্রেও ইম্প্যাক্ট হয়েছে। আমরা নিজেরাও দেখেছি যে এসএমই সেক্টরে ইম্প্যাক্ট হয়েছে। আমরা আশা করছি যে এখন রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই এসএমই সেক্টরেও একটা বুম আসবে এবং অন্যান্য সেক্টরও তো ডেফিনেটলি আমরা আশা করছি সেই সেক্টরগুলো অতীতের চেয়ে সামনে আরও ভালো করবে। এর সঙ্গে যেটা আছে মোবাইল ব্যাংকিং, এটা একটা কিন্তু বড় একটা চেঞ্জ এসছে বাজারে। ব্র্যাক ব্যাংকেরও একটি অঙ্গ সংস্থান আছে বিকাশ, যেটা মোবাইল ব্যাংকিং করছে। আমরা এই জায়গাটিতে আপনাদের প্রোডাক্ট ভেরিফিকেশনের কথা বলছেন, ডাইভার্সিফিকেশনের কথা বলছেন। আমি আরেকটি বিষয় জায়গাতে আমরা দেখি, বিশেষ করে যে বিষয়টি অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও থাকে এবং সেটি ক্ষেত্রে আমরা যেহেতু পরিবর্তনগুলো দেখছি বা মার্কেটে, এবং আপনাদের কনফিডেন্স লেভেলটুকু বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে করবে না এবং সেই জায়গাটিতে চেঞ্জটুকু, কিন্তু এখানে সবাই কিন্তু একই প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং সেখান থেকে আপনি কয়েকটা প্রোডাক্টের ভেরিয়েশন করছেন, তারপরেও স্টিল নাও আমরা দেখছি যে ব্যাংকের আইডল মানি পড়ে থাকলেও এখানে কিন্তু সেভিংস হচ্ছে না। সেই জায়গাটিতে আপনারা দেখছি যে সঞ্চয়পত্রের দিকে বিনিয়োগকারীরা ঝুঁকছেন। সেই বিনিয়োগগুলোকে ব্যাংকে আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ কি আছে কিনা, বা আপনারা আসলে এই জায়গাটিতে কতটুকু পোর্শন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাড়াতে পারছেন? মার্কেটে যেটা হয়েছে সেটা হচ্ছে, যখন আমাদের বিনিয়োগ কমে যাচ্ছে সংক্ষেপে যদি একটু তখন আমরা তো আর আগের মতো ডিপোজিটের উপরে ইন্টারেস্ট কিন্তু সেইভাবে আর দিতে পারছে না, যার ফলে মার্কেট আপনি ওভারঅল লক্ষ্য করবেন যে প্রতিটি ব্যাংকে কিন্তু তাদের ডিপোজিট রেটটা কমিয়ে ফেলছে। এবং কমানোর মূল কারণ হচ্ছে যে আমাদের মার্কেটে লিকুইডিটি অনেক। সঞ্চয়পত্রের রেটটা সেই ক্ষেত্রে কিন্তু এখনও ডিপোজিট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি আছে, যার ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু ডিপোজিট সঞ্চয়পত্রের দিকে গেছে। তাতেও কিন্তু আমাদের যে বিনিয়োগযোগ্য যে পুঁজি, সেই পুঁজি কিন্তু এখনও যথেষ্ট সারপ্লাস রয়ে গেছে, যে কারণে লিকুইডিটির অবস্থাটা আমরা এখনও দেখছি যে এক্সেস লিকুইডিটি রয়ে গেছে। এটার সলভ হবে একভাবেই, সেটা হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বাড়ে, ইনভেস্টমেন্ট যদি বাড়ে, তখন ব্যাংকের জন্য নতুনভাবে আপনার ফান্ডের দরকার হবে, তারাও হয়তো আপনার ইন্টারেস্ট রেট আরও বাড়িয়ে দিতে পারবে। তার মানে আমরা একটা জায়গায় সলিউশনটা পেতে পারি, অন্তত ব্যাংকিং সেক্টরের যে কনফিডেন্সের ঘাটতিটুকু, এবং সেটি হচ্ছে যে ইনভেস্টমেন্টটুকু বাড়ানো, এবং সেটি হলেই চেঞ্জ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এই পর্যায়ে একটি সংবাদ বিরতি নিচ্ছি। সংবাদ বিরতির পর খাতুনগঞ্জ থেকে মতিঝিল দেখার আমন্ত্রণ, সাথেই থাকুন।